স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদ। টানা অবরোধে ক্ষতির মুখে পড়েছে দেশের পোশাক খাত। প্রতিদিন উৎপাদন ও রপ্তানিতে বড় অঙ্কের লোকসান দিতে হবে বলে জানিয়েছে বিজিএমইএ। সময় মতো পোশাক না পাবার আশঙ্কায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও জানিয়েছে বিজিএমইএ। এতে রপ্তানি আয় প্রবৃদ্ধি অর্জন কঠিন হবে বলে বলছেন বিশ্লেষকরা। আজ আমাদের আলোচনার বিষয় অবরোধে পোশাক খাত। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম এবং বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজনীন আহমেদ। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। ৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে গেল বছরের অর্ধেকটা জুড়ে ছিল রাজনৈতিক সহিংসতা। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর হিসেবে ২০১৩ এর ১ নভেম্বর থেকে ২০১৪ এর ১২ জানুয়ারি পর্যন্ত সময়ে হরতাল ছিল ১৩ দিন, অবরোধ ৩১ দিন আর পরিবহন নিষেধাজ্ঞা ছিল আরও ৩ দিন। এই ৪৭ দিনে উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি স্থবির হয়ে পড়ে পণ্য পরিবহন। এতে দিনে অন্তত ২৫০ কোটি টাকা হিসাবে ১২,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলছে সংগঠনটি। এর বাইরে আকাশপথে পণ্য রপ্তানি, মূল্যছাড়, শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের কারণে ৫১টি পোশাক কারখানা লোকসান গুনেছে প্রায় ২০০ কোটি টাকার। উৎপাদন প্রক্রিয়ায় বা সাপ্লাই চেইনে যে ডিসরাপশনটা হচ্ছে সেটা হরতাল দিলে যেভাবে হয়, অবরোধ দিলে, কারণ মানুষ তো আতঙ্কিত হয়ে যায়। কাজে আমি ইকোনমিক পয়েন্ট অফ ভিউ দিয়ে দুটাতে তেমন কোনো ডিফারেন্স দেখি না। সে সময় আস্থাহীনতার কারণে রপ্তানি আদেশ বাতিল করে বিকল্প বাজারে চলে গেছেন অনেক বিদেশি ক্রেতা। গেল ৭ দিনের অবরোধে তাই আবারও একই সংখ্যা রপ্তানিকারকদের। বায়ার যারা আছে তারা নিউ ইয়ার হলিডেতে বা ক্রিসমাস হলিডেতে যান, তারা সব ব্যাক করে আসছে। এখন আমাদের সময় হলো আমাদের অর্ডারগুলো পাওয়ার। আর এই মুহূর্তে আমাদের অনেকগুলো কাস্টমার বলছেন যে তারা বাংলাদেশে আসবেন না তাদের নিরাপত্তার কারণে, এবং তারা আমাদের বিভিন্ন দেশে ডাকছেন। তারা বলছেন রাজনীতি অস্থিতিশীল থাকলে অর্থনীতি কখনোই সবল হবে না। সমস্যার টেকসই সমাধানের দিকে তাই যেতে হবে বড় রাজনৈতিক দলগুলোকে। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম প্রতিবেদনটি আমরা। শহীদুল্লাহ আজিম, ডক্টর নাজনীন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ধন্যবাদ। জনাব আজিম, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আপনারা গতকাল আপনাদের সংগঠন থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে এবং সেখানে আপনারা এই উদ্বেগের কথা বলেছেন যে চলমান যে রাজনৈতিক সংঘাত চলছে দেশে, এখান থেকে আসলে পরিত্রাণের উপায়ের কথা বলছেন। তার আগে আমি আপনাকে প্রথম যেটা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে ব্যবসার কী ধরনের ইতিমধ্যেই নেতিবাচক প্রভাব পড়েছে আসলে এই মুহূর্তে? জাহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমাকে প্রথমেই বলতে হয়, আমাদের ২০১৪ আমরা শুরু করি কিন্তু রানা প্লাজা এবং সেই রাজনৈতিক অস্থিরতার জের ধরে আমাদের বর্ষটা শুরু হয়। রাইট। এরপরে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়, যেমন ন্যূনতম মজুরি বাস্তবায়ন, অ্যাকর্ড অ্যালায়েন্সের কমপ্লায়েন্ট ইস্যু, অনেকগুলো আমাদের ভাড়া ফ্যাক্টরিগুলো ব্র্যান্ডগুলো অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে ইত্যাদি, অনেক নানা আমার ঝামেলায় ছিলাম। রাইট। তারপরে নেতিবাচক একটা প্রচারণা তো বিশ্বব্যাপী আমাদের বিরুদ্ধে ছিলই। আমরা অ্যাপারেল সাবমিট করলাম, এটা খুব আমি বলবো ইট ওয়াজ ভেরি সাকসেসফুল, এবং আমাদের যারা ক্রেতা ছিলেন, যারা স্টেক হোল্ডার যারা ছিলেন, সবাইকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি। এবং সবাই সেটা স্বীকার করলেন যে না, রানা প্লাজার চিত্রটা আমাদের দেখার উদ্দেশ্য ছিল, রানা প্লাজার চিত্রই বাংলাদেশের সমগ্র ফ্যাক্টরি চিত্র না, শেষ পর্যন্ত ওরা স্বীকার করে গেছে। আচ্ছা। এই মুহূর্তে আপনি জানেন যে এখন আমাদের ফলের অর্ডারগুলো প্লেস হওয়ার কথা, আমাদের বায়াররা মাত্র সেই নিউ ইয়ার পালন করে বা ক্রিসমাস পালন করে এসছেন, তারা অর্ডারগুলো রেডি করা আছে, শুধু আমাদের দিবেন। আচ্ছা। এই অবস্থায় আমাদের বায়ারগুলো আমাদের দেশে আসছে না। এবং আমি জানি আমার ফ্যাক্টরি তো, আমার কোম্পানিতেও আমাদেরকে ডাকছে যে বিদেশে হংকং বা সিঙ্গাপুরে গিয়ে ওদের সঙ্গে আলোচনা করতে হবে, অর্ডারগুলো আনতে হবে। এটা খুব দুঃখজনক ব্যাপার। একটা কথা বলি, গতকাল বিজেপিতে একটা মিটিং ছিল যেখানে আমাদের কিছু ক্রেতা সংস্থার লোকে যাওয়ার কথা ছিল। তো ওনারা বিকালবেলা ওনারা অপারগতা প্রকাশ করেছেন যে ওনারা সেফ না, গুলশান থেকে ওনারা আমাদের বিজেপি যেতে পারবেন না। তো আমি কথা বলার উদ্দেশ্য হলো, গুলশান থেকে যদি ওনারা নিরাপদ না ভাবেন যে বিজেপি যাওয়ার পথে, ওনারা কিভাবে বিদেশ থেকে আমাদের এখানে আসবেন? প্রতিবারই যখন দেখবেন আমরা ঘুরে দাঁড়াবার চেষ্টা করি, একটা ভালো অবস্থায় যাই, তখনই রাজনৈতিক একটা অস্থিরতা শুরু হয়। তো এটা আমার মনে হয়, আমরা সবসময় বলি যে আমাদের সেক্টরে একটা সাস্টেনেবিলিটি হওয়া উচিত, আমাদের সেক্টরটা। আমি ঠিক তদ্রুপ বলবো, আমাদের এখানে একটা স্থায়ী সমাধান উচিত, টেকসই একটা সমাধান হওয়া উচিত। তাহলে কদিন পরে পরে আমরা হাত পা ধরে ডেকে নিয়ে আসবো, আবার ওয়াটার বায়ার চলে যাবে, আমরা অলওয়েজ বায়ারে বুক করে বলি উই অলরেডি ব্যাক টু দ্য বিজনেস, কিন্তু ওনারা বলে কোথায়, তোমাদের দেশে এই প্রবলেম সেই প্রবলেম, তা আমাদের উত্তর দেওয়ার কোনো কিছু থাকে না। ধন্যবাদ জনাব আজিম।
ডক্টর নাজনীন আহমেদ, আপনাকে জানতে চাই এই যে যারা মাজিম বলছিলেন যে তারা কেবল ঘুরে দাঁড়াতে শুরু করেছিল গত 1 বছরে কারখানা দুর্ঘটনা এবং এর আগেও আমাদের যে রাজনৈতিক সংঘাত ছিল 1 বছর আগে, সেখান থেকেও একটা ভালো একটা অবস্থা ছিল। হঠাৎ করে যে অবস্থা এখন সার্বিকভাবেই বাংলাদেশের ইকোনমি অনেকটা নির্ভরশীল হচ্ছে আমাদের পোশাক রপ্তানি খাতের উপরে। এখন ইকোনমির অবস্থা কি, অর্থনীতির আসলে অবস্থা কি দাঁড়াবে, তার সামনে কি দাঁড়াচ্ছে? বিষয়টা হচ্ছে অর্থনৈতিক অবস্থাটা মোটা দাগে আমরা দেখি যে জিডিপির কি অবস্থা সেটার উপর ভিত্তি করে, এবং জিডিপির যে উপাদানগুলো আছে যেগুলো মিলিয়ে আমরা জিডিপিটা ক্যালকুলেট করি, তার মধ্যে একটা অন্যতম উপাদান হচ্ছে রপ্তানি আয় আমার কি হচ্ছে, এবং তার পাশাপাশি কনজামশন অর্থাৎ ভোক্তা কি ব্যয় করছে সেগুলো কিন্তু জিডিপিতে আসে, সেগুলো দিয়ে আমরা জিডিপি মেজার করি। তো ডেফিনেটলি যে অবস্থাটা দাঁড়াচ্ছে, আমরা হয়তো এই মুহূর্তে ভাববো যে না পোশাক রপ্তানি তো চলছে, কিন্তু এই মুহূর্তে ওনারা কিন্তু রপ্তানি করছেন আগের অর্ডারগুলো। উনি যেটা বললেন যে নতুন অর্ডারগুলো প্লেস হয়ে যে রপ্তানিটা 3-4 মাস পরে হতো, তখন কিন্তু আমরা দেখব যে একটা মারাত্মক রকম একটা হুমকির মুখে অর্থনীতি পড়তে পারে। কারণ রপ্তানির যে লক্ষ্যমাত্রা সেটা শুধু অর্জন হওয়া না, আমরা কিন্তু একটা ভিশন নিয়ে এগুচ্ছে যে আমরা মধ্য আয়ের দেশে যাব, সেখানে সাস্টেন করব এবং আরো এগোবো, এবং বাংলাদেশের কিন্তু সেই সম্ভাবনাটা আছে অনেক রকম অসুবিধার মধ্যে, অবকাঠামোর অনেক রকম দুর্বলতার মধ্যে। শুধু পোশাক খাত কেন, অন্য খাতও ব্যবসাটা কিন্তু চালিয়ে নিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন, এবং বারবার ওই যে নানান কারণে আমরা পিছিয়ে যে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা সেটা ওনারা করছেন। ওই অবস্থাতে শুধু পোশাক খাত না, আপনি এটা তো একটা খাত যেটা আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত, পাশাপাশি কিন্তু দেশীয় যে শিল্পগুলো যেটাও কিন্তু জিডিপিতে উৎপাদনে ভূমিকা রাখে, জিডিপির মানে যেটা আমার কত বড় জিডিপি হলো সেখানে, সেগুলো কিন্তু ব্যাহত করছে। কারণ দেশের ভিতরেও কিন্তু কাঁচামাল যে আদান প্রদান বা ভোক্তারা যে স্বাভাবিক একটা জীবনযাত্রা যেখানে আমি ভোগ করব, ব্যয় করব, মার্কেটে যাব, সেগুলো কিন্তু হচ্ছে না। তো সব মিলিয়ে অর্থনীতির এই অবস্থাটা যদি চলতে থাকে তাহলে আমরা হয়তো সাময়িক ক্ষতি পুষিয়ে নিতে পারবো। আমরা জানি যে 2013 শেষেও আমরা একটা দীর্ঘ অবরোধ দেখেছি, এবং অনেকেই আমরা বলেছি যে ঠিক আছে আমরা তো ঘুরে দাঁড়িয়েছি, কিন্তু একটু চিন্তা করেন যে ওই সময় যদি অবরোধে ওই ক্ষতির সম্মুখীন আমরা না হতাম তাহলে আরো কতখানি এগিয়ে যেতাম আমরা। এবং সেক্ষেত্রে এটাই চিন্তা করতে হবে যে আমরা যত বড় পরিকল্পনা করি, ভিশন 2021, 49 যাই করি, আমার যদি অর্থনীতির চাকাটাকে ঘুরতে না দেই, আপনি যদি এইভাবে প্রতিনিয়ত বিশ্বের কাছে এবং অভ্যন্তরীণ বাজারেও যে কনফিডেন্সটা সেটা যদি না রেখে, এটা অর্থনীতির জন্য কোনো ভালো সিগন্যাল না। আমাদের অর্থনীতি কিন্তু যথেষ্ট ভালো করছিল, এখন এটা কোনো এদিক ওদিক রাজনৈতিক দল নয়, আমাদেরকে এখন বুঝতে হবে যে আমরা কতখানি দেশের উন্নতি চাই, আমরা দেশটাকে কোথায় নিতে চাই। কেমন যেন মনে হয় যে আমাদের অগ্রগতিটাকে পুঁজি করে একটা ব্ল্যাকমেইল করে তারপর কোন দল বলবে তোমরা আমার কথা শুনতে হবে, আরেক দল বলবে আমার কথা শুনতে হবে, মাঝখানে হচ্ছে আমরা, এবং এটা তো হতে পারে না। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে লং টার্ম সলিউশনের পাশাপাশি এই মুহূর্তে ওনাদের ব্যবসাটা কিভাবে টিকিয়ে রাখবেন, বিশেষ করে ইমেজটা, সেইটার জন্য কোনো স্পেশাল অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। যারা আজিম, আপনারা কি ভাবছেন যে ইমিডিয়েট যে ক্রাইসিস, আমি লং টার্মের কথা পরে আসবো, ইমিডিয়েট যে ক্রাইসিস, এই আপনারা যদি অর্ডারটা অব্যাহত রাখতে চান সেক্ষেত্রে আসলে কি ধরনের সহায়তা চান বা কি করা যেতে পারে? আসলে আগে তো আমরা ভাবতাম যে আমার সেক্টরের ব্র্যান্ডিং করতে হবে, আমার সেক্টরে ভালো অবস্থা দেখাতে হবে, তাহলেই কাস্টমার আসবে। কিন্তু এখন কিন্তু আমার সেক্টরের ব্র্যান্ডিং, আমার দেশের ব্র্যান্ডিং করতে হবে। দেশের ব্র্যান্ডিং না করলে কিন্তু আসবে না। আপনি যত টাকাই দেন, আপনি সিরিয়া যদি আপনি কিনতে চান, আইএসআইএস ঝামেলা যাবে সেখানে, আফগানিস্তান যাবে, তো ওরা চিন্তা করে যে আমাদের দেশের প্রবলেম, আমি পয়সা দিয়ে মাল কিনবো কেন, আমি ঝামেলা দেশে যাব, প্রয়োজনে কিছু পয়সা বেশি দিয়ে অন্য দেশে যাব। তো এইখানে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। আমরা উনি যে কথাটা বললেন একেবারে সত্যি, যে আমাদের যে একটা স্বপ্ন আছে মধ্য আয়ের দেশ হওয়া, আমাদের এই বছরে যে আমাদের টার্গেট আছে অ্যাবাউট $27 বিলিয়ন, এটা আমার অ্যাচিভ করতে হলে আমাকে ডেইলি 720 কোটি টাকা আমার রপ্তানি রেডি করতে হবে। আচ্ছা, তো আমি সেই টার্গেটই বোঝাতে পারবো না, আমি সেই স্বপ্ন তো দূরের কথা, আমি সেই 2021 ডাবল এক্সপোর্ট করবো, $50 বিলিয়ন করবো, সেই সুযোগ যদি আমাদের না দেওয়া হয় তাহলে আমি কিভাবে করবো? এখন যে আপনারা বলছেন দিনে প্রায় 250 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এটা পুষিয়ে নেওয়ার কি কোনো উপায় আছে? একবার যখন ক্ষতি হয়ে যায়, এটা পোষাতে দেখবেন যে এখানে জিরোতে আসলে আবার থেমে যাই আমরা, স্ক্র্যাচ থেকে যখন জিরোতে আসি আবার একটা কিছু শুরু হয়ে যায়। যে গতবার আপনি দেখলেন যে আমরা মাত্র সুস্থভাবে ফেরত এসেছি এবং বাইরে নিয়ে এসেছি, সব বাইরে আমাদের দেশে চলে আসছে, ওয়াটার প্লেসমেন্ট চলছিল। তো এখন যদি বন্ধ হয়ে যায়, এটা পোষানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বারবার দেখেন, আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ভিয়েতনাম, আমরা সবসময় গর্বের সাথে ক্লেম করতাম পৃথিবীতে আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার, আমরা কিন্তু পিছনে যাচ্ছি। এখন কিন্তু ভিয়েতনাম আমাদের জায়গাটা নিয়ে নিচ্ছে, অলরেডি ওরা $25 বিলিয়ন ক্রস করেছে। সুতরাং এইসব চিন্তা কিন্তু আমাদের রাজনীতিবিদদেরই করতে হবে। কারণ ওনাদের কাজটা কি? ওনাদের কাজটা হলো দেশের মানুষদের নিরাপত্তা দেওয়া, জনগণের স্বার্থসিদ্ধি করা এবং আমার অর্থনীতি বেগবান করা। ওনারা যদি এই জিনিসটা যদি ক্রাইটেরিয়া পূরণ করতে না পারেন, ওনারা শুধু আমাদের কাছে জোর করে বললে হবে না
যে তোমরা এটা করো সেটা করো, আমরা ওনাদের ব্যাকআপ দিলে আমরা তা এগিয়ে যাব, সেটা ওনারা জানেন। সেটা ওনারা জানেন যে আমাদেরকে সহায়ক ভূমিকা তারা যদি পালন করে, রাজনীতিবিদদের জন্য কিন্তু আমার দেশটা চলে। ইনফ্যাক্ট যার কাজ তার করতে হয়, রাজনীতিবিদরাই দেশটা চালাবেন। কিন্তু ওনারা যদি নিজেদের মধ্যে এরকম অবস্থা থাকে, এর ধন্যতা এ নিয়ে আমাদের অনেক সময় আমাদের কাস্টমারের কাছে আমরা লজ্জা পড়তে হয়, দেশকে নিয়ে লজ্জা পড়তে হয়, এটা ওনাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ জনাব আজিম। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলছি আবারও। আমাদের সময় হলো একটি বিরতি যাবার, শীঘ্রই সাথেই থাকবে।